স্যার সিস্টেমটা ঠিক করে দেন। হ্যালো স্যার, ইয়েস স্যার, বলে ভালো রাজবাড়ি। আমি বলছি স্যার, আমাদের তো খোকন স্যার ক্লাস করানোর কথা। স্যার খোকন স্যার কোথায়? তোমাদের খোকন স্যার ক্লাস করানোর কথা। এখন খোকন স্যার কথা, তোমাদের ক্লাস কন্টিনিউ 1.5 মাস করার পরে কোশ্চেন ইউজ করছো নি। এখন তোমাদের ক্লাস থেকে বের করে দিয়েছিল, গ্রুপ থেকে বের করা হচ্ছে। তোমাদের যতগুলো ক্লাস আছে সমস্ত ক্লাসই এবার আমি নেব। তোমাদের কি কারোর কোনো কিছু প্রবলেম আছে? না, বলছি স্যার দেবদুলাল স্যার বলেছিলেন ক্লাস শুরুর আগে যে এরপরে খোকন স্যারের হ্যাঁ ক্লাস শুরু হবে। বলেছিল, তারপরে তো এরকমটা তো কোনো কথা নেই যে খোকন স্যার ক্লাস নেবে, তো একদম মানে ওনাকেই নিতে হবে। ধরো কোনো সময় তোমাদের দেবদুলালবাবু ক্লাসে এলো না, লেভেল যে স্যারকে ক্লাস দেবে সেই স্যার নেবে। ঠিক আছে? আমাদের অফিসে এখানে ম্যানেজমেন্ট যে হ্যালো স্যার। হ্যাঁ বলো বলো। আমি বলছি স্যার, আমার তো 11 এর এক্সাম আছে হ্যাঁ স্যার। এইসব ক্লাসের ভিডিওগুলো স্যার দিলে ভালো হয়। শোনো, যে সমস্ত স্টুডেন্টের 11 এবং 12-এর এক্সাম আছে, কথাটা ভালো করে শুনবে। যে সমস্ত স্টুডেন্টের 11 এবং 12-এর এক্সাম আছে তারা যে কোনো সময় একটু করে অফিসে এসে এখানে জানিয়ে দিয়ে যাবে এবং একটা কাগজে অথবা একটা অ্যাপ্লিকেশন দিয়ে যাবে যে স্যার আমাদের এরকম স্কুলে এক্সাম চালু হচ্ছে, এখন আমরা ক্লাসটা কন্টিনিউ করতে পারছি না। আচ্ছা সরস্বতী রানা, ভিডিওটা বন্ধ করবে একটু, ক্যামেরা অন হয়ে আছে। সরস্বতী রানা, তো একটা অ্যাপ্লিকেশন দিয়ে যাবে যে স্যার আমরা এখন ক্লাসটা কন্টিনিউ করতে পারছি না, আমাদের এক্সামটা শেষ হলে আমরা আবার ক্লাসটা কন্টিনিউ করবো, যেখানে শেষ হয়েছিল ওইখান থেকে আমি আবার কন্টিনিউ করবো। বুঝে গেছে? তখন কি হবে, তখন তোমাদের এক্সামটা তোমরা ভালো করে দিতে পারবে না, তোমাদের এখানে ক্লাসে কোনো চাপ থাকবে না কিছু। এক্সাম দেওয়া হয়ে গেলে অফিসে আসবে, এসে ডেট ফাইনাল করবে যে তোমরা কবে থেকে আসতে পারবে, দিলে তোমাদের অ্যাভেলেবেল যে ব্যাচ থাকবে তখন তোমাদের সেই ব্যাচে জয়েন করে ক্লাসটাও কন্টিনিউ করা হবে। বোঝা গেছে? আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি। অরিজিৎ পাল। হ্যালো স্যার। হ্যাঁ বলো বলো। আমি স্যার গিয়ে বলে দিয়ে এসেছি। বাস, এখানে এক্সাম আছে বলে দিয়ে গেছো। আমি আসতে পারবো বলে। ঠিক আছে, অসুবিধা নেই। তোমার যদি এক্সাম থাকে তো তুমি মন দিয়ে এক্সাম দাও, এখন ক্লাস না করলেও চলবে। যাদের এক্সাম আছে, এক্সাম শেষ হলে অফিসে আসবে, এসে বলবে আমার এক্সামের জন্য আমি ক্লাস করতে পারিনি, আমার ক্লাসটা এতদূর হয়েছিল, এবার আমি সেখান থেকে কন্টিনিউ করতে চাই। তখন তোমাকে নতুন ব্যাচে অ্যাড করে তোমার পুরো ক্লাসটা সেখান থেকে কন্টিনিউ করা হবে। বোঝা গেছে? অরিজিৎ পাল, আমার কথা শুনতে পেয়েছো? অরিজিৎ? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বাস, যে সমস্ত স্টুডেন্টের বুঝতে এক্সাম পেরেছি। আছে, যে সমস্ত স্টুডেন্টের এক্সাম আছে তারা অফিসে এসে একটু জানিয়ে দিয়ে যাবে। কেননা এরকম বহু স্টুডেন্ট আছে যাদের আমি ফোন করছিলাম আজকে এবং আগামী 2 দিন আগে, তো এরকম বহু স্টুডেন্ট আছে যাদের এক্সাম টেক্সাম কিছু নেই। কথাটা মাথায় রাখবে, বাড়ি থেকে বলে বেরোচ্ছে যে আমি কম্পিউটার ক্লাসে কম্পিউটার শিখতে যাচ্ছি, ঠিক আছে? এটা বলছি, কাউকে ছোটো করছি না, কিছু বলে না, যে ফ্যাক্টটা আমি জাস্ট তোমাদের সামনে তুলে যাচ্ছি। বাড়ি থেকে বলে বেরোচ্ছে যে আমি ক্লাসে যাচ্ছি, কম্পিউটার শিখতে যাচ্ছি, কিন্তু ক্লাসে আমাদের আসছে না, অ্যাটেন্ডেন্স তারা টোটালি ব্ল্যাঙ্ক। আমরা যখন ফোন করছি তখন ওনাদের গার্ডিয়ানরাই বলছে না আমাদের স্টুডেন্ট তো ক্যান্ডিডেট তো আমাদের ক্লাসে যাচ্ছে আপনাদের। যখন আমরা ওনাদের প্রুফ দেখাচ্ছি তখন ওনারা বিশ্বাস করছে। ঠিক আছে? এরকম যদি কেউ করে থাকো আগে থেকে সাবধান হয়ে যাও। আমরা তোমাদের ফোন করছি যারা ক্লাসে আসছো না, বাই চান্স তোমাদের গার্ডিয়ানের কাছে ফোন গেলে কিন্তু ব্যাপারটা একটু খারাপ হয়ে যায়, তখন ব্যাপারটা একটু জটিল হয়ে যায়। তো ব্যাপারটা থেকে একটু দূরে থাকবে। যাদের এক্সামারে আছে তারা হয় গ্রুপে জানাবে, গ্রুপে তো মেসেজ করবে স্যার আমার এক্সাম আছে যেতে পারছি না, আর অফিসে এসে দেখা করে যাবে যে স্যার আমার এক্সাম চালু হয়ে গেছে, আমি এখন আসতে পারবো না, এক্সাম শেষ হলে এখানে এসে আমি ক্লাসটা কন্টিনিউ করবো। বোঝা গেছে? এটা করলে কি হবে, তোমাদেরও না কোনো প্রবলেম হবে না আমাদের কোনো প্রবলেম হবে। তখন তোমারও জানা থাকলে তুমি জানিয়ে দিয়ে গেছো, আমাদেরও জানা থাকলে যেন হ্যাঁ অমুক স্টুডেন্টের এক্সাম আছে তাই জন্য সে আসতে পারছে না। বোঝা গেছে? তখন ওই প্রবলেমটা ক্রিয়েট হবে না। ওকে? তো এবার বলছি ক্লাসের ব্যাপারে। তো আগের দিন যে তোমাদের সি প্রোগ্রামের ক্লাসটা আমি করিয়েছিলাম তাতে বহু স্টুডেন্ট ছিল যারা ক্লাস করেনি,
মিনিমাম ধরে রাখতে পারো 15-20 জন মতো স্টুডেন্ট ছিল যারা ক্লাস করেনি। তো আমি সেই জন্য অনেকে রিকোয়েস্ট পেয়েছি, তো তার ফলে কী করছি, সি প্রোগ্রাম ক্লাসটা আমি প্রথম থেকে চালু করছি। যা করেছিলাম সেম প্রোগ্রাম আমি প্রথম থেকে চালু করছি। যদি কোনো স্টুডেন্টের কোনো জায়গায় প্রবলেম থেকে থাকে তো সেটা আজকে তোমরা সলভ করে নাও। ওকে, সবাই বুঝতে পেরেছো? অরিজিৎ পাল, হ্যাঁ, স্যার। প্রদীপ মাইতি, ধৃতিমোহন, রাজবাড়িক আর বাকি হ্যাঁ, যারা স্যার। আছো সবাই হ্যাঁ স্যার, হ্যাঁ ক্লিয়ার? বাস, হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, সবাইকে আমার কলেজ স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। তো ডেপসি ওপেন করার প্রসেসটা হয়তো তোমরা জানো না, তো তখন কি করবে, কিবোর্ড থেকে উইন্ডোজ কি প্রেস করবে, উইন্ডোজ কি বা যাকে আমরা স্টার্ট বাটন বলি অথবা উইন্ডোজ কি বলি। যদি না জানো উইন্ডোজ কি কোনটা, তাহলে এখানে আছে সার্চ অপশানে, এখানে লিখবে ডেপসি। কিবোর্ড থেকে যেখানে ডি প্রেস করবে এখানে তোমাদের সামনে অপশান চলে আসবে। যদিও না আসে DEV টাইপ করবে, যেটা দেখবে সব ফার্স্ট অপশানে চলে আসে ডেপসি প্লাস প্লাস আসবে। দিয়ে কী হবে, কিবোর্ড থেকে এন্টার প্রেস করবে, দিলে তোমাদের সামনে ডেপসি যে সফটওয়্যারটা আছে সেটা ওপেন হয়ে যাবে। ওকে, বোঝা গেছে? আচ্ছা, হ্যাঁ স্যার। তো আমাদের ডেপসি সফটওয়্যারটা হচ্ছে খানিকটা এরকম ধরনের থাকে যে পেজে বর্তমানে কোনো কিছু টাইপ করা যায় না, কিছু লেখা যায় না। তো এখানে আমি যখন কিছু টাইপ করবো বা লিখবো তখন কি করতে হয়, কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে রেখে এন প্রেস করতে হয়। দিলে কি হয়, আমাদের একটা আনটিল ওয়ান অথবা একটা ডকুমেন্টের পেজ ওপেন হয়ে যায়। যদি কেউ কিবোর্ডে এই সাহায্য না নিতে চাও সেটাও অপশান আছে, ফাইলে যাবে, সেখান থেকে নিউ, সেখান থেকে সোর্স ফাইল, এটা যে দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে। ক্লিক করলেও আমাদের সামনে এই ট্যাবগুলো খুলে যায়। ওকে, যে বুঝতে পারছো না কাইন্ডলি একটু বলছি খাতা বের করে লিখে নাও, কারণ কি এরকম কিছু স্টুডেন্ট আছো ক্লাসে বুঝতে পারছো, তো ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে প্রোগ্রামগুলো ভুলে যাচ্ছ। ঠিক আছে, তো সবাই কিন্তু খাতা বের করে প্রোগ্রাম যেগুলো বলবো বা যেগুলো বোঝাবো লিখে নাও কাইন্ডলি। আস্তে আস্তে বলছি, যদিও কেন শুনতে পেয়ে থাকো বলো, আমি আবার রিভাইড করবো, আবার বলে দেবো, তখন এই জিনিসটা দেখে তোমরা বুঝতে পারবে। ওকে, বোঝা গেছে সবার? হ্যাঁ স্যার। ওকে, নমস্কার স্যার। তো স্ক্রিনটা বর্তমানে অনেকটা ছোট দেখাচ্ছে, একটু বড় করে নেবো। কেমন করে না, কন্ট্রোল স্ক্রল করবো, বাবু তুমি এখানে লিখে নাও, এখানে ঘুরে পড়ো, আমি তো ছড়িয়ে নিচ্ছি সব কিছু। হ্যাঁ, তবে আরো জায়গা দরকার। তো কন্ট্রোল স্ক্রল করে জুমটা স্ক্রিনটাকে একটু বড় করে নিয়েছি যাতে একটু বড় বড় করে দেখায়, মানে ছোট স্ক্রিনে অনেকে যদি মোবাইলে ক্লাস করতে বুঝতে পারবে না। ঠিক আছে, তো আজকে যে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখবো তার নাম হচ্ছে সি প্রোগ্রাম। সি প্রোগ্রাম দিয়ে হেডিং করে রাখবো সি প্রোগ্রাম। তো সি প্রোগ্রামের এক্সটেনশন নেমটা কি? সি প্রোগ্রামের এক্সটেনশন নেমটা কি? ডট সি। এক্সটেনশন নেম কাকে বলে? এক্সটেনশন নেম কাকে বলে না, যে কোনো ডকুমেন্ট পেজ বা যে কোনো ওয়েব পেজ, ওয়েব ল্যাঙ্গুয়েজ, যে কোনো ফাইল ফোল্ডার যাই হোক না কেন, যখন আমরা তাকে সেভ করতে চাই তখন দেখবে ফাইল নেমের পরে ডট দিয়ে কিছু একটা নাম থাকে, থাকে তো। আমি যদি তোমাদের কোনো এই যে সং হয় না, সং তারা কী ধরনের ফাইল নামে আমরা চিনি না, MP3 ফাইল, জানি তো এটা সবাই। তোমার যে ইমেজ, জেপিজি ইমেজ, এই সমস্ত নামগুলো জানি। ধরো আমি একটা মুভি বা একটা ফোল্ডার ভিডিও নেব, আমরা কি জানি না MKV ফোল্ডার ফাইল, MP4 ফাইল, এই যে সব নামগুলো জানি তো। এই যে জেপিজি, MP4, তারপর হচ্ছে জেপিইজি, এই যে সমস্ত যে নামগুলো জানি এগুলো হচ্ছে কি একটা এক্সটেনশন নেম। এটা কি জিনিস না, যখন কোনো ফাইল আমি সেভ করতে চাই ফাইল নেমের পরে ওই যে ফাইল বা ওই যে প্ল্যাটফর্মটা ইউজ করছি ওর একটা নেম দিতে হয়, কারণ ওই ফাইলটা ও হোল্ড করে রাখে, তাই ওকে আমরা বলে থাকি কি এক্সটেনশন নেম। আশা করি বোঝাতে পেরেছি তোমাদের আমি সবাইকে, তাই না? বুঝতে পেরেছো সবাই?
তো এখানেও আমরা একটা এক্সটেনশন নেম ইউজ করে থাকি যার নাম হচ্ছে কি ডট সি। ফাইল নেম দিয়ে ডট সি এখানে দিয়ে আমরা অ্যাপ্লাই করি, যেরকমটা আমরা HTML এর ক্ষেত্রে ব্যবহার করেছিলাম, তাই তো? ওকে, তো এবার হচ্ছে যে সি প্রোগ্রাম, এটা কি ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখে রাখো সবাই। সি প্রোগ্রাম হচ্ছে একটা কি কেস সেন্সিটিভ হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কেস সেন্সিটিভ হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। স্যার আর একবার বলুন। কেস সেন্সিটিভ হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। লেখা হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। লেখো, তাড়াহুড়ো হ্যাঁ, করার স্যার। দরকার নেই। যারা লিখতে পারছো না বলো, আমি আবার বলছি। কেস সেন্সিটিভ হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবার এই জিনিসটার কথার অর্থ কি বুঝে দিই। এবার প্রথম আসছে কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ কথার অর্থ হচ্ছে যে প্রোগ্রাম ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারের মধ্যে তফাৎ বোঝে তাকে বলা হচ্ছে কি কেস সেন্সিটিভ। কেস মানে কি আপার কেস এবং লোয়ার কেস, যেটাকে আমরা বলে থাকি ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার। কারণ কি আমাদের সি প্রোগ্রাম সব সময় কিন্তু স্মল লেটারে রান করে, মানে স্মল লেটারে কাজ করে। এখানে কোনো সময় ক্যাপিটাল লেটারে কাজ করা যায় না। বোঝা গেছে? আশা করি তোমাদের আমি জিনিসটা বোঝাতে পেরেছি। হ্যাঁ স্যার। সি প্রোগ্রাম কোনো সময় ক্যাপিটাল লেটারে লেখা যায় না, সব সময় কিন্তু তোমাদের স্মল লেটারে লিখতে হবে। আমরা আগে যেটা ল্যাঙ্গুয়েজ শিখেছি সেটা কি HTML শিখেছিলাম, সেখানে আমরা ক্যাপিটাল এবং স্মল লেটার দুটো ইউজ করতে পারতাম, কিন্তু এটাতে শুধুমাত্র স্মল লেটার ইউজ করতে পারবো। ওকে, আচ্ছা। এরপরে কি ছিল হাই লেভেল। হাই লেভেল কথার অর্থ কি যে ভাষায় আমরা কথোপকথন করি অথবা বার্তালাপ করি তাকে বলা হচ্ছে কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। যেরকম যদি কিছু একটা উদাহরণ দিই, বাংলা, ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু, গুজরাটি, মারাঠি, যত ল্যাঙ্গুয়েজ আছে সবই হচ্ছে একটা কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। বুঝে গেছো হাই লেভেল কথার অর্থ কি? এবার আছে লো লেভেল। লো লেভেল কোনটা না 0 এবং 1 যে ল্যাঙ্গুয়েজ কম্পিউটার বোঝে তাকে বলা হচ্ছে লো লেভেল অথবা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। বোঝা গেছে? দিলে আসছে, বাকি সব আসছে না দাদা, প্রোটেক্টেড বা প্রাইভেট প্রোগ্রাম করানো হয়েছিল, এটা হচ্ছে তোমার সেটা দেখেই করতে আসছে না। ওইগুলো নেবে না ওখানে। হ্যাঁ? পাবলিক সরি প্রাইভেট এবং প্রোটেক্ট অফ করতে উপরে তোমার নিচে মেইন ফাংশনের মধ্যে তুমি যে অবজেক্টের মধ্যে ভ্যালু কল করছো ওই দুটো লাইনগুলো কপি মানে ফিক্স করতে হবে, মুছে দিতে হবে, দিলে প্রোগ্রাম রান করে দেবে। হ্যাঁ, আমি সেটা করলাম তো কনস্ট্রাক্টরের প্রবলেম। পাবলিকটাকে রান করাচ্ছি হচ্ছে। পাবলিক হবে কিন্তু বাকিগুলো রান হ্যাঁ, করবে না, বাকিগুলো রান করবে না। করবে না এখানে, সে বলছে রান করছিল, ওই জন্য আমি দেখাতে এলাম যে কেন রান করছে না। করবে না। জিনিসটা সবাই তাহলে বুঝতে পেরেছো যতজন ক্লাসে আছো? কারোর যদি কোনো হ্যাঁ, স্যার। জায়গায় এক্সট্রা কিছু জানার থাকে বলো, আমি আবার বলছি। টাইম নিয়ে এসে তো তাড়াহুড়ো করো না। আমি আজকে 2 লাইন পড়বো, 2 লাইন যেন ভালো করে শিখি। এরকম আমি এক গাদা 15টা 16টা প্রমাণ করে দিলাম বাস হয়ে গেল, সেরকম হয় না। ওকে, বলো এখন পর্যন্ত যা বললাম বুঝতে পেরেছো? কি গো সবাই বুঝতে পেরেছো এখন পর্যন্ত যা যা বললাম? হ্যাঁ স্যার। ওকে, মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ তাহলে বুঝতে পেরেছো? আচ্ছা, হ্যাঁ এরপরে কি ছিল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কথার অর্থ হচ্ছে যে সমস্ত ল্যাঙ্গুয়েজের দ্বারা আমরা নিজে থেকে একটা প্রোগ্রামকে বানাতে পারবো বা তৈরি করতে পারবো তাকে বলা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যেরকম অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে,
তাদের মধ্যে যদি আমি তোমাদের উদাহরণ বলি, যেরকম হচ্ছে HTML, যেটা তোমরা আগে শিখে এসছো, সি, এরপর হচ্ছে C++, জাভাস্ক্রিপ্ট, .NET, PHP, পাইথন, অ্যান্ড্রয়েড, লারাভেল, CSS, আরও অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। এদের দিয়ে কী করা হয় না, নিজেরা নিজেদের মতো করে একটা ওয়েব পেজ, ওয়েবসাইট বা একটা অ্যাপ্লিকেশনকে নিজেরা বানাতে পারি বা ক্রিয়েট করতে পারি। তাহলে আস্তে আস্তে জানবো। প্রথমে তোমরা HTML যেটা শিখেছো সেটা দিয়ে কী করতে পারি না, একটা ডিজাইন প্ল্যাটফর্ম নিজেরা ক্রিয়েট করতে পারি, তাই না? এবার ওই ডিজাইন প্ল্যাটফর্মের মধ্যে কী করে লজিক ইমপ্লিমেন্ট করবো, কী করে একটা বাটনকে ফাংশনাল করাবো, ওর মধ্যে কী করে লেআউট চেঞ্জ করবো, অ্যাকচুয়াল কীভাবে কাজ করবে সেটা এবার আস্তে আস্তে শিখবো। বোঝা গেছে? সবাই বুঝতে পেরেছে হ্যাঁ, স্যার। চেঞ্জ করবে? আচ্ছা, বুঝতে হ্যাঁ, পেরেছে স্যার। তাহলে। আচ্ছা, এবার তাহলে প্রোগ্রামে আসি। প্রোগ্রামে আসার আগে যে জিনিসটা সেটা হচ্ছে যে সি প্রোগ্রাম কে আবিষ্কার করেছিল, জিনিসটা জানা দরকার। কারণ কি, যখন তোমরা কম্পিউটার শিখে কোনো ইন্টারভিউ দিতে আরে যাবে না, তখন জিজ্ঞেস করবে তোমাদের, এবং ইন্টারভিউটা যারা থাকে ওরা জিজ্ঞেস করে কিছু কোয়েশ্চেন, সেগুলো হচ্ছে এরকম যে সি প্রোগ্রাম কারা আবিষ্কার করেছিল বা কে আবিষ্কার করেছিল, কোথায় আবিষ্কার হয়েছিল, সেটা কোন দেশে অবস্থিত, বুঝতে পারছো? তো সি প্রোগ্রাম আবিষ্কার করেছিল হচ্ছে তোমাদের ডেনিস রিচি। মনে আছে দাদা? গুড, লিখে রাখো যদি কারো জানা থাকে। সি বলুন স্যার প্রোগ্রাম আরেকবার। আবিষ্কার করেছিল ডেনিস রিচি। হ্যাঁ বলো। আরেকবার বলুন। ডেনিস রিচি। হয়েছে স্যার। হয়ে গেছে। এটা কোথায় আবিষ্কার করা হয়েছিল, মানে কোন ল্যাবরেটরিতে আবিষ্কার করা হয়েছিল? কেউ পারবে? আগের দিন ক্লাসে বলেছিলাম, যারা ক্লাসে ছিল হয়তো বলতে পারবে, না বলতে বলে অসুবিধা নেই, বলে দিচ্ছি। AND নামক বেল ল্যাবরেটরিতে এটা আবিষ্কার করা হয়েছিল। AND নামক বেল ল্যাবরেটরিতে এটা আবিষ্কার করা হয়েছিল, যেটা বর্তমানে আমাদের USA অথবা আমেরিকায় অবস্থিত। ওকে, যেটা USA অথবা আমেরিকায় বর্তমানে অবস্থিত। জিনিসটা কনসেপ্ট থাকা ভালো, যখন যদি কেউ জিজ্ঞাসা করে তো বলতে পারে পুরো ব্যাপারটা, নাহলে আজকে গেলে একটা প্রবলেম থাকে এক সময়। আস্তে আস্তে বলেছে, একটু দেখে নাও। তো সি প্রোগ্রাম আমাদের রান করার জন্য কিছু প্ল্যাটফর্ম অথবা কিছু কম্পাইলারের প্রয়োজন থাকে। এখানে আমরা অনলাইন বা প্লে স্টোরে অথবা অ্যান্ড্রয়েডে বিভিন্ন ধরনের এরকম কম্পাইলার পেয়ে যাই। তাদের মধ্যে কিছু হচ্ছে সি কম্পাইলার, টার্বো সি বা TC++, ডেপ সি, ভার্চুয়াল স্টুডিও, অ্যান্ড দেন আরও অনেক ধরনের অ্যাপ্লিকেশন থাকে, যাদের মধ্যে আমি সি প্রোগ্রাম লিখে রান করতে পারি। তো তাদের মধ্যে থেকে ডেপসি হচ্ছে একটা। তো আমি বর্তমানে ডেপসি সফটওয়্যারের প্রোগ্রামটা করছি। এখানে প্রোগ্রাম করার একটা সুবিধা আছে, যেহেতু আমরা সাবলাইনে করেছিলাম না, সেখানে সুবিধা ছিল, কালার কোডিং ছিল, তাড়াতাড়ি আমাদের রান করা যেত। এখানে কিছু অপশানস এরকম ফিচার্স আছে, যেরকম হচ্ছে যে আমি এখানে একটা প্রোগ্রাম গাইডেড অবস্থায় লিখতে পারি। তারপর হচ্ছে আমি প্রোগ্রামটা ইজি টু অ্যাক্সেস করতে পারি। এমনকি এখানেও আমাদের ঠিক সেরকম HTML এর মতো কালার কোডিং আছে। সেটা আস্তে আস্তে যখন প্রোগ্রামটা করবো সেটা আরও ভালো করে পুরো ব্যাপারটা জানতে পারবো। ওকে, তো তারপরে একটা যে ব্যাপার সেটা সবার মাথায় সবসময় থাকে যে স্যার আমি সি প্রোগ্রাম কেন শিখবো, শিখে আমার লাভটা কী, কী কাজেই বা লাগবে সি প্রোগ্রাম? কেউ কি বলতে পারবে যারা ক্লাসে আছো? পারবে কেউ? না স্যার। আচ্ছা, পারবে না স্যার। ঠিক আছে, বলে দিচ্ছি। দেখেন যে সি প্রোগ্রাম আমরা কেন শিখবো, শিখে কী লাভ না। সি প্রোগ্রাম প্রথমত শেখার উদ্দেশ্য হচ্ছে এইটা যে প্রোগ্রামিং জগতে সি প্রোগ্রামকে বলা হচ্ছে কি মাদার ল্যাঙ্গুয়েজ। মনে থাকবে, পুরো প্রোগ্রামিং জগতে সি প্রোগ্রামিংকে বলা হচ্ছে কি মাদার ল্যাঙ্গুয়েজ।
কারণ কি, এই প্রোগ্রামের উপর বেস করে আমাদের সমস্ত রকমের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ক্রিয়েট করা হয়েছে অথবা তাকে ডেভেলপ করা হয়েছে। এর সাথে কি কি ধরনের কাজকর্ম করা যায়? তোমরা হয়তো নাম শুনেছ অবশ্য, গুগল ক্রোম, সবাই নিশ্চয়ই নাম শুনেছে, সবাই ইউজও করে থাকো। এই যে ব্রাউজার, এটাকে ডেভেলপ করার জন্য আমাদের ওই সি প্রোগ্রামের কনসেপ্টকে কাজে লাগাতে হয়। এমনকি বহু জায়গা আছে ওই প্রোগ্রামকে ইউজ করা হয় ওকে ডেভেলপ করার জন্য। এমনকি অনেক অ্যান্টিভাইরাসও আছে যাদের ওই পেজ বা অথবা সাইটটাকে ডেভেলপ করার জন্য বা ওকে মডিফাই করার জন্য আমাদের সি প্রোগ্রাম কাজে লাগে। যেমন তোমাদের HTML আছে, সেখানে ট্যাগের মধ্যে একটা একটা আমাদের পুরো কোডিং পেজ থাকে। তোমরা সেখানে কী করো যে একটা HTML ওপেন করলাম, ক্লোজ করলাম, শেষ হয়ে গেল। তো তার মধ্যে অনেক রকম জিনিস থাকে যেটা তোমরা জানো না, তাই না? আরও অনেক জায়গা থাকে, যেরকম ধরো আমি একটা গেম খেলছি, পপুলার গেম সবথেকে PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, হ্যান্ড আরও অনেক ধরনের থাকে। এদের মধ্যেও কিন্তু আমাদের ওই সি প্রোগ্রামের কনসেপ্ট থাকে। তাকে প্রোগ্রাম, তো প্রোগ্রামে যদি আরও ভালো কনসেপ্ট বলি, তোমরা নিশ্চয়ই ডিজিটাল ওয়াচ দেখেছো, ডিজিটাল ক্লক দেখেছো নিশ্চয়ই সবাই, তাই না? যে আমি ক্লিক করলাম, আমাদের সামনে ঘড়ি পুরো টাইম দেখিয়ে দিল। ওরা কেমন করে দেখালো, বা ওখানে টাইমটা ক্যালকুলেট হচ্ছে কেমন করে, তুই পারবে বলতে? না, ওর মধ্যে প্রোগ্রাম আছে। প্রোগ্রাম কি করছে, ওই লুপটাকে কন্টিনিউ ঘুরিয়ে ঘুরে তোমাদের রানে ইনফ্লুয়েন্স দেখাচ্ছে। ওই সমস্ত প্রোগ্রামের কনসেপ্ট কিন্তু আমাদের সি থেকেই আসে। আবার তাহলে কি হচ্ছে ব্যাপারটা, আমি যদি সি প্রোগ্রাম না জানি তাহলে আমি কোনো প্রোগ্রাম কিন্তু প্রপারভাবে শিখতে পারবো না। বোঝা গেছে? প্রোগ্রামিং কনসেপ্ট নেওয়ার জন্য আমাদের সি প্রোগ্রামটা জানা দরকার, বাধ্যতামূলক এটা। ওকে, এবার পুরো প্রোগ্রামটা শুরু করছি আমি, একদম প্রথম থেকে দেখাবো, দেখে নাও সবাই। তো এখানে সবার ফার্স্টে দেখো কি দেওয়া আছে, হ্যাশ। এই সিম্বলটার নাম কি? হ্যাশ ট্যাগ। তো এই ট্যাগকে আমাদের সি প্রোগ্রামের ভাষায় কি বলা হয়? প্রি প্রসেসর। হ্যাঁ, বলো, প্রি প্রসেসর ডাইরেক্টিভ। রাইট, ঠিক বলেছো একদম। সবাই লিখে নাও যাদের যাদের লেখা নেই। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে হ্যাশ ট্যাগকে বলা হচ্ছে কি প্রি প্রসেসর ডাইরেক্টিভ। ওকে, প্রি প্রসেসর ডাইরেক্টিভ। এখানে এই সিম্বলটা ইউজ করার কাজ কি? সবাই লিখানো, তারপরে বলছি। প্রি প্রসেসর হ্যাশ সিম্বল দিয়ে আরো দিয়ে লিখে নেব, প্রি প্রসেসর ডাইরেক্টিভ। প্রি প্রসেসর ডাইরেক্টিভ লেখা হয়ে গেছে সবার? তো এখানে এবার এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমি এটা ইউজ করছি কেন, এর কাজটাই বা মূল কাজ কি না, এর কাজ হচ্ছে যে একটা সি প্রোগ্রামকে প্রসেস করতে অথবা ডাইরেক্ট করতে সাহায্য করা, মানে পরিচালনা করতে সাহায্য করা। এক কথায় বললে এটা পরিচালনা করতে হবে, ডাইরেক্ট করতে সাহায্য করা। কেমন করে করবে সেটা একটু পরে জানবো। একটি পরে যে লেখাটা থাকে তার নাম হচ্ছে কি, ইনক্লুড। এর কাজটা একটু পরে জানবো, একে কি বলা হয়, কিসের ইউজ করা সেটাও পরে জানবো। একটি পরে আমাদের একটা HTML ট্যাগ থাকে, যেটা আমরা আগে দেখেছি, কিন্তু এখানে আমাদের অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে। তো এটা আমাদের HTML এর এক ধরনের ট্যাগ, যেটা আমরা সি প্রোগ্রামে ইমপ্লিমেন্ট করছি। ওকে, যেটার নাম হচ্ছে তোমাদের stdio.h। এই যে পুরো ট্যাগটা অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে পুরোটাই যে লেখা আছে, একে বলা হচ্ছে কি হেডিং ট্যাগ বা হেডার ট্যাগ। মনে থাকবে, লিখে নাও সবাই, হেডার ট্যাগ। লেখা হয়ে গেছে সবার?
হ্যাঁ স্যার এই ট্যাগটা আমাদের এখানে ইউজ করার কাজ কি, বা আমি এখানে কেন ইউজ করব না, এখানে ইউজ করার উদ্দেশ্য হচ্ছে এইটা, এই stdio.h যে ট্যাগটা আছে, হেডিং ট্যাগ, এর মধ্যে আমাদের বিভিন্ন ধরনের ফাংশন থাকে, যেরকম উদাহরণ দিচ্ছি, প্রিন্টএফ, স্ক্যানএফ, মেন ফাংশন, হোয়াইল, ডু হোয়াইল, ইফ, রিটার্ন, হ্যান্ড ত্যান, যত সমস্ত ধরনের কোডিং আছে সমস্ত কিছু কিন্তু আমাদের ওই stdio এর মধ্যেই থাকে। আমি এটা এখানে ইউজ করছি বলে আমি ওই সমস্ত ফাংশনগুলোকে এখানে অ্যাক্সেস করতে পারবো, এটা ছাড়া আমি ওই সমস্ত ফাংশনগুলোকে ইউজ করতে পারবো না, কল করতে পারবো না, না ওখানে নিয়ে আমি ইমপ্লিমেন্ট করতে পারবো। বোঝা গেছে? তো একটু হ্যাঁ, স্যার। আমি এটা বললাম যে এটা এক ধরনের হেডিং ট্যাগ বা হেডার ট্যাগ। তো বুঝলাম কেমন করে না, বোঝার উদ্দেশ্য হচ্ছে এটা, এখানে দেখো stdio এর পরে .h দেওয়া আছে, এই জিনিসটা দেখেই বুঝলাম যে এটা হচ্ছে একটা হেডিং ট্যাগ। বোঝা গেছে সবার? যদি না থাকে লিখে নাও, অ্যারো দিয়ে লিখে নাও ট্যাগগুলো, কোনটা কি ডেসক্রিপশন, কি কাজ না কাজ, কন্টেন্ট লিখে নাও, লিখলে তোমাদের পুরো জিনিসটা প্রপারভাবে বুঝতে পারবে। আমি এই জিনিসটা আগের দিনে বলেছিলাম, তোমরা লেখো, আজকেও বলছি, টাইমিং লিখে নাও। হয়েছে? এবার আসছি হ্যাঁ, স্যার। stdio এর ফুল ফর্ম কি? Standard Input STDIO Output। এর ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট অথবা স্টুডিও ইনপুট আউটপুট। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নাম থাকে, তো আমি দুটোই নাম বললাম, দুটোই কিন্তু কার্যকরী। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট অথবা স্টুডিও ইনপুট আউটপুট। ওকে, স্টুডিও ইনপুট আউটপুট। হ্যাঁ, হয়েছে? হয়েছে। ঠিক আছে। তো এরপরে বলছি, এখানে একটা লেস দেন এবং গ্রেটার দেন সিম্বল দেওয়া হয়েছে, যেরকম আমরা HTML দিতাম। এই সিম্বলগুলো কি বলা হয়? অ্যাঙ্গুলার অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ব্র্যাকেট অথবা অ্যাঙ্গুলার ব্র্যাকেট। যে যেটা উচ্চারণ করতে পারে সে সেটা লিখে রাখবে বা মনে রাখবে, যে কোনো একটা বললেই হবে, ভুল নয়। ওকে, এবার বলছি এখানে ইনক্লুড কথাটা ব্যবহার হয়েছে কেন, এর কাজ কি? আমি তো stdio.h এর কাজ জানলাম, প্রি প্রসেসর ডাইরেক্টিভ অথবা হ্যাশট্যাগের কাজ জানলাম, তাহলে এখানে ইনক্লুডের কাজ কি? আচ্ছা, তার আগে বলো ইনক্লুড মানে কি গো? যোগ করা। যোগ করা বা কারোর মধ্যে ইমপ্লিমেন্ট করা, তাই তো? তো এখানে ইনক্লুডের কাজ হচ্ছে আমাদের এই হেডার ফাইল, মানে এটা হেডিং ট্যাগ যেটা, ওটাকে প্রি প্রসেসর ডাইরেক্টিভ মানে হ্যাশট্যাগের মধ্যে ইমপ্লিমেন্ট করা অথবা যোগসূত্র স্থাপন করা। কারণ কি না, প্রি প্রসেসর ডাইরেক্টিভ তো আমাদের এই HTML ট্যাগটাকে কিন্তু অটোমেটিকভাবে তো প্রসেস করতে পারে না, পারবে কি? পারবে না। সেটা করার জন্য আমাদের এই মাঝখানে ইনক্লুড কথা ব্যবহার করা হয়েছে, যে কি করছে, এই ট্যাগটাকে ডিকোড করে আমাদের এর মধ্যে ইমপ্লিমেন্ট করছে, যার ফলে আমি পুরো সি প্রোগ্রামটাকে প্রসেস করতে পারছি তো রান করাতে পারছি। বোঝা গেছে? সংক্ষিপ্ত বললে কোনটা বলো? ইনক্লুড। ইনক্লুডের কাজ হচ্ছে আমাদের হেডিং ট্যাগটাকে প্রি প্রসেসর ডাইরেক্টিভের মধ্যে ইমপ্লিমেন্ট করা। হেডিং ট্যাগকে প্রি প্রসেসর ডাইরেক্টিভের মধ্যে অথবা হ্যাশট্যাগের মধ্যে ইমপ্লিমেন্ট করা বা যোগসূত্র স্থাপন করা। কারণ কি আমাদের পুরো প্রোগ্রাম বিভিন্ন ফাংশন থাকবে, যেমন প্রিন্টএফ, স্ক্যানএফ, হোয়াইল, ডু হোয়াইল, মেন ফাংশন, ওগুলো অ্যাক্সেস তো করবো না আমি, তার জন্য একটা তো দরকার, সেটা যা কার্বনে জমা থাকে এর মধ্যে, এখানে ডাইরেক্ট আমি অ্যাক্সেস করতে পারবো না, তাই জন্য আমাদের এটা ডিকোড করতে হচ্ছে, সেটা করছে আমাদের এই জিনিসটা। ওকে, ব্যাপারটা যে কনসেপ্টে রাখো। ওকে, এবার আমি এন্টার করে নতুন লাইনে এলাম। এবার এখানে আমি কি করে করব না, এর মধ্যে বা এর পরের লাইনে কি থাকে না, এর পরের লাইনে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে একটা ফাংশন থাকে। কি ধরনের ফাংশন না, মেন ফাংশন থাকে। মেন ফাংশন, এখানে একটা ফাংশন বলে বুঝলাম বা চিনলাম কি করে না, এখানে দেখো প্যারান্থিসিস ওপেন এবং প্যারান্থিসিস ক্লোজ,
দেওয়া আছে, এটাকে প্যারান্থিসিস বলা হয়। এই প্যারান্থিসিসটাকেই আমাদের প্রোগ্রামের ভাষায় ফাংশন সিম্বল বলা হয়। বোঝা গেছে? প্যারান্থিসিস সিম্বলটাকেই আমাদের সি প্রোগ্রামের ভাষায় ফাংশন সিম্বল বলা হয়। ওকে, তো আমি আচ্ছা। এখানে মেন ফাংশনটা ইউজ করছি কেন না, মেন ফাংশন ইউজ করার উদ্দেশ্য হচ্ছে এটা, আমি প্রোগ্রামের মধ্যে লজিক্যাল পাথ ক্রিয়েট করব, মানে লজিক ইমপ্লিমেন্ট করবো একটা প্রোগ্রামের মধ্যে। একটা প্রোগ্রাম কেমন করে কাজ করে, লজিক্যাল উপর। তো লজিকটা কি জিনিস, ধরো আমি এ এবং বি কে যোগ করব, এর মধ্যে আছে 10, বি এর মধ্যে আছে 20, এটাকে একটা লজিক, এই লজিকটাকে সে ইমপ্লিমেন্ট করবে। করার জন্য একটা লজিক্যাল পাথ তো দরকার, যার মধ্যে লজিকটা লিখবো, নাহলে কোথায় লিখবো আমি, বুঝতে পারছি আমি? হ্যাঁ তো স্যার। এর মধ্যে আমাদের আরেকটা জিনিস থাকে যেটা না হচ্ছে একটা ডেটা টাইপ। ডেটা টাইপ না, এখানে ডেটা টাইপ জিনিসটা কি না, ডেটা টাইপ হচ্ছে তোমাদের অনেক ধরনের হয়। আমি প্রথম থেকে দেখা বলেছি, একদম দেখাচ্ছি, দেখে নাও একটু, আর কাইন্ডলি সবাই নোট ডাউনও করে নেবে। আচ্ছা, আমার ওয়ার্ডটা ওপেন হয়ে যায়। মানে ওয়ার্ড ওপেন করলাম, দিয়ে একটু সাইজটা বাড়িয়ে নেবো, কার্সার সাইজটা বাড়িয়ে নিলাম। তো এবার বলছি যে ডেটা টাইপ, এখানে লিখে রাখলাম ডেটা টাইপ, কোলন দিলাম, দিয়ে এখানে আমি আন্ডারলাইন দিয়ে দিলাম, এটা বোঝা যায়। ঠিক আছে, এবার বলি ডেটা জিনিসটা কি, এটা কি কাজ করে। হ্যাঁ, ডেটা টাইপ মেইনলি প্রধানত কিছু ধরনের হয়, যেগুলো হচ্ছে আমি প্রথমে দেখাচ্ছি। ইন্ট, এটা হচ্ছে এক ধরনের ডেটা টাইপ। এর ঠিক পরে থাকে কি ফ্লোট। আগে দেখে নাও সবাই, তারপর আমি দেখে দেবো, সবাই দেখে স্ক্রিনশট নিয়ে নেবেন, আমি ছবি তুলে নেবো। ওকে, তারপর কি থাকে ক্যার, তারপর কি থাকে ফ্লোট। এখানে দেখবে একটু তোমাদের ক্যাপিটাল লেটার হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু সব কিছু তোমাদের স্মল লেটারই হয়, তো সবাই একটু ঠিক করে নেবে। আচ্ছা, এখানে দু জায়গায় ফ্লোট হয়ে গেল, দু জায়গায় ফ্লোট হয় না এখানে। ইন ফ্লোট এবং কেয়ার, আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে কি ভয়েড। ওকে, আরও অনেক ধরনের ডেটা টাইপ আছে, আপাতত এই 4টে জিনিসই জানো, যতটুকু জানার আছে ততটুকু জানো, বাকিগুলো আস্তে আস্তে প্রোগ্রামের মধ্যে জানাবো এক এক করে। প্রথম আসছে কি ইন্ট। ইন্টের ফুল ফর্ম হচ্ছে তোমাদের ইন্টিজার। ইন্টিজার। ইন্টিজার মানে কি পূর্ণ সংখ্যা, তাই তো, লিখে নেবে এগুলো সব। ইন্টিজার মানে হচ্ছে তোমাদের পূর্ণ সংখ্যা। হয়েছে সবার? ওকে, ইয়েস স্যার। হ্যাঁ স্যার। এবার ফ্লোট, আগে সবগুলো নাম লিখে দিই, তারপর আস্তে আস্তে সবগুলো দেখাবো। ঠিক আছে, ফ্লোট, ফ্লোটের নাম কি গো? ফ্লোটিং পয়েন্ট নাম্বার। ফ্লোটিং পয়েন্ট নাম্বার মানে দশমিক সংখ্যা বা আসন্ন মান, যাকে আমরা বাংলাতে বলে থাকি দশমিক সংখ্যা বা আসন্ন মান, তাই না? এর ঠিক পরে কি আছে ক্যার, মানে ক্যারেক্টার। এর ফুল ফর্ম হচ্ছে ক্যারেক্টার। ওকে, তারপরে কি থাকে গো ভয়েড, এর কোনো ফুল ফর্ম নেই। ওকে, আর উপরে ফিরে গেলাম ইন্ডের কাছে। তো এবার দেখে নেই ইন্ট যে ডেটা স্টোর করবে তার জন্য একটা ওর ডেটা স্টোরের ফর্মের বা একটা ডিজাইন দরকার। আচ্ছা, একটু ধরবে একটু সবাই। হ্যালো, হ্যাঁ কি বলছেন? হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন।
হোক, ঠিক আছে। তো আপনি নেক্সট ক্লাসে জয়েন হবেন, সেখানে আমি প্রথম থেকে আবার বুঝিয়ে দেবো, ঠিক আছে? নাহলে আপনি যখন ক্লাসে আসবেন না, ক্লাসে বলবেন, আমি সেখানে হলে আরেকবার আপনাকে বুঝিয়ে দেবো, ওকে? নেক্সট থিওরি ক্লাস আবার সেম ডেট সেম টাইম। হ্যাঁ, আজকের ডেটে 1:30টার সময় হবে। আর আপনাদের তো প্র্যাকটিস ক্লাসটাও থাকছে, প্র্যাকটিস ক্লাস তো সবাই করবেন, ঠিক আছে? তো সেই টাইমে এলে বলবেন, না হলে আমি লাইভে বুঝিয়ে দেবো, হয়ে গেল, ওকে? আর কিছু? ঠিক আছে। তো ইন্টিজারের যে ডেটা স্টোরেজের ফরম্যাট সেটা হচ্ছে এরকম, %d, এটা হচ্ছে ইন্টিজার ডেটা স্টোরেজের ফরম্যাট। এটি পরে ফ্লোটের কি আছে সেটাও জানতে হবে। ফ্লোটের জন্য যেটা ইউজ হয় সেটা হচ্ছে %f, ওকে? ক্যারেক্টারের ক্ষেত্রে তাহলে জেনে নিই না, %c সবার লেখা হয়েছে, সবার লেখা হয়েছে এটা? ওকে, হ্যাঁ স্যার। তো %d, %f, %c। তো %d মানে ইন্টিজার কি কি ডেটা স্টোর করে সেটাও তাহলে জেনে নিই। এখানে যে ডেটাগুলো স্টোর হয় সেটা হচ্ছে এরকম 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 মানে পূর্ণ সংখ্যা। ফ্লোটের ক্ষেত্রে কেমন ডেটা স্টোর হয় সেটাও তাহলে জেনে নিই। 1.0239658 হ্যান্ডে এই সমস্ত নাম্বার দশমিক সংখ্যা, ওকে? ক্যারেক্টারের ক্ষেত্রে তাহলে কেমন ডেটা স্টোর হয় না, এখানে যেটা স্টোর হয় সেটা হচ্ছে ABCD XYZ হ্যান্ড টাইম, এই ডেটা। কিন্তু স্যার এখানে একটা ডেটা টাইপ বাদ থেকে যেটা হচ্ছে ভয়েড, এটা হচ্ছে সমান গুরুত্বপূর্ণ, তাহলে স্যার এখানে কি হবে না, ভয়েডের ক্ষেত্রে যে ব্যাপারটা সেটা হচ্ছে কি null value return or store। void না কোনো ডেটা স্টোর করে না কোনো কিছুকে রিটার্ন করে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। তো যদি চাও তো স্ক্রিনশট নিতে পারো, অথবা তুই চাইলে ছবিও তুলে নিতে পারো, নো প্রবলেম। এটা কমপ্লিট তাহলে। এটা কমপ্লিট সবার? হ্যাঁ স্যার কমপ্লিট। ওকে, নেক্সট প্রোগ্রামে গেলাম তাহলে। এখানে আমরা যে ডেটা টাইপটা দেব সেটা হচ্ছে কি ইন্ট। তো এখানে ডেটা টাইপটা কেমন করে দেখে চিনবে না, আমি এখানে যত রকমের ডেটা টাইপ ইউজ করব সব জায়গায় কিন্তু বোল্ড হয়ে যাবে, মানে মোটা হয়ে যাবে। এখানে মেন লিখেছি, নর্মাল আছে, ইন্ট দেখা তো মোটা হয়ে গেছে, তাই না? তো এখান থেকে আমরা চিনতে পারবো যে এটা এক ধরনের ডেটা টাইপ। ক্লিয়ার? এখানে ইন্ট কথাটা ইউজ করার উদ্দেশ্য হচ্ছে এটা, আমি প্রোগ্রাম থেকে যে ডেটা পাবো সেটা আমি মেন ফাংশনে রিটার্ন করব। কেন রিটার্ন করব, কিসের জন্য করব সেটা পরবর্তী প্রোগ্রামে জানবো, যখন আপনাদের ফাংশন আলে শেখানো হবে তখন। তো এখন আপাতত তোমরা এই জিনিসটা ইউজ করে যাও, পরে কেন করবে, কেমন করে করবে সবই দেখানো হবে, ওকে? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তো এর ঠিক পরে আমাদের দ্বিতীয় বন্ধনী ওপেন এবং দ্বিতীয় বন্ধনী ক্লোজ থাকে, যাকে আমাদের প্রোগ্রামের ভাষায় কার্লি ব্র্যাসেস বলা হয়। লিখে রাখো, কার্লি ব্র্যাসেস। যারা ম্যাথ নিয়ে পড়েছো তারা হয়তো মেবি এর নামটা জানো, যে প্যারান্থিসিস কাকে বলে বা কোনটা, কার্লি ব্র্যাসেস কোনটা, বা সামেশন হ্যান্ড টাইম বাকি সিম্বলগুলো কোনটা, তাদেরকে এইভাবে বলতে হবে না, যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি আমি। এটাকে কি বলছি, কার্লি ব্র্যাসেস। ওপেন এবং ক্লোজ এখানে কিন্তু অটোমেটিকভাবে আসবে, জাস্ট আমি একটা দেবো আর একটা আছে অটোমেটিকভাবে নিয়ে নেবে, ওকে? আচ্ছা সরি,
এন্টার করলাম, দেখো মাঝখানে একটা ব্লক নিয়ে নিল, তাই না? এইখান থেকে এত দূর একটা ব্লক নিল। এই যে ব্লকটা নিল একে বলা হচ্ছে তোমাদের কার্লি ব্র্যাকেটের ব্লক, যার মধ্যে আমরা লজিক্যাল পার্ট ক্রিয়েট করব। ঠিক আছে, দেখে নিই কেমন করে করতে পারি। ট্যাব প্রেস করবো যাতে আমাদের কাজটা মাঝখানে চলে আসে এবং এখানে আমি কোনো ডেটা চাইলে লিখতে পারি। তো সাপোজ ধরো আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড কথাটাকে রান করতে চাইছি, মানে আমাদের আউটপুট পেজে নিয়ে যেতে চাইছি। সেটা আমি কেমন করে করব না, সেটা করার জন্য আমাদের এখানে একটা ফাংশন ইউজ করতে হয়। কি ধরনের ফাংশন না, প্রিন্ট ফাংশন। আচ্ছা এবার বল যে প্রিন্টের কাজ কি? আমরা নর্মালি সচরাচর কি জানি প্রিন্টের কাজ কি? দোকানে গেলাম, কিছু একটা ছবি দিলাম, আমাকে প্রিন্ট বের করে দাও, সেই ছবিটা একটা কপি আমাদের বের করে দেয়, তাই তো? মানে কি, আমি তাকে দিলাম ইনপুট, সে আমাকে আউটপুট দিল। কথা এটা তো? হ্যাঁ স্যার। সবাই কথা এটাই তো? বুঝতে পারছি সবাই? কারো কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করে নেবে কিন্তু। তো এখানে সেম জিনিস আমি ইউজ করব। এখানে স্পেলিংটা হচ্ছে একটু আলাদা হয়, সরি এখানে ভুল লিখলাম। প্রিন্ট এফ মানে কি, প্রিন্ট ফাংশন। যেহেতু আমি এখানে একটা ফাংশন টাইপ ইউজ করছি তাই জন্য এখানে দিলাম যে প্রিন্ট এফ দিয়ে প্যারান্থেসিস ওপেন এবং ক্লোজ। ওপেন করলাম একটা প্রিন্ট ফাংশন, বুঝতে পারছো? এর মধ্যে কিছু লেখার জন্য বা কোনো ডেটা দেওয়ার জন্য কি করতে হয়, ডবল কোটেশন ওপেন করতে হয়। বুঝতে পারছি? কারণ কি, আমি এখান থেকে যখন কোনো ডেটা প্রিন্ট করবো তাকে কোড করে নিয়ে যেতে হবে। এখানে যদি আমি নর্মালি ডাকি তাহলে কি হয়, আমার যেই প্ল্যাটফর্মে প্রোগ্রামটা করি না কেন সেখান থেকে আমাদের মাল্টিপল লাইনস অফ এরর অথবা ওয়ার্নিং শো করায়, যার ফলে কি হয় আমাদের পুরো প্রোগ্রামটা রান হতে পারে না। বুঝতে পারছো সবাই? তো এর মধ্যে আমি এবার কি করব, হ্যালো ওয়ার্ল্ড কথাটাকে লিখব। হ্যালো ওয়ার্ল্ড কথাটা লিখেছি, দিয়ে এখানে কি করব, আমি একটা সেমিকোলন দেব। এখানে যে আমি সেমিকোলন দিচ্ছি এর নাম কি সবসময় মাথায় রাখবে। আমি যখন সি প্রোগ্রাম করবো সেখানে প্রত্যেকটা জিনিসের একটা একটা করে নাম থাকে এবং উদ্দেশ্য থাকে। বুঝতে পারলে? কত প্রবলেমও থাকে, উদ্দেশ্যও থাকে। এটা প্রবলেম। ও স্যার ক্লাস চলছে গো, সবাই শুনতে পাচ্ছ? হ্যালো, আমার ক্লাস সবাই শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো, হ্যাঁ স্যার। একটু ইন্টারনেটে কাট আউট হওয়ার জন্য তোমাদের ক্লাসটা মাঝখানে বন্ধ হয়ে গেছিল, আমি জিনিসটা বুঝতে পারিনি, আবার তোমাদের চালু করছি। তো সবাই দেখতে পাচ্ছে এবার তোমাদের স্ক্রিন? হ্যাঁ স্যার। ওকে, তো কতদূর পর্যন্ত সবার কাট আউট হয়েছিল? প্রিন্টের ফাংশন পর্যন্ত, তাই তো? না তার আগে পর্যন্ত? কতদূর কাট আউট হয়েছিল তোমাদের প্রিন্টের ফাংশন? এই প্রিন্টএফ ফাংশন অবধি। আচ্ছা, এবার বলি প্রিন্টের ফাংশনের মধ্যে আমি যখন কোনো ডেটাকে ডিসপ্লে করতে চাইবো তখন কিন্তু সেই ডেটা ডিসপ্লে করানোর জন্য আমাকে এখানে ডবল কোটেশন ইউজ করতে হয়। বোঝা গেছে সবাই? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তো আমি ডবল কোটেশনের মধ্যে লেখা লিখলাম, যে কি বললাম প্যারান্থেসিস যেখানে ক্লোজ করেছি সেখানে একটা সেমিকোলন দিয়েছি। এখানে সবসময় মনে রাখবে সি প্রোগ্রামে যখন আমি কোনো সিম্বল বা কোনো জায়গায় কিছু লিখছি তার কোনো না কোনো একটা মানে আছে। বিনা কারণে এখানে কিন্তু কোনো ডেটা দেওয়া হয় না। এখানে একটা সেমিকোলন দিয়েছে, ওর কিছু কাজ থাকে, ওর কিছু মানে থাকে, তো একটা নাম আছে সেমিকোলনের। এখানে সেমিকোলনটা আমরা যে ধরনের ব্যবহার করছি সেটা হচ্ছে কি, কম্পাইলারকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে আমি যে প্রোগ্রামটা লিখেছি বা আমি যে লাইনটা লিখেছি সেই লাইনটা আমাদের এই পর্যন্ত এখানেই শেষ হচ্ছে।
কম্পাইলারের কাজ কি না, এখানে কম্পাইলারের দুটো কাজ। যেরকম আমি যে প্রোগ্রামটা লিখেছি এটা কি ফরম্যাটে লিখেছি, হাই লেভেল প্রোগ্রামে লিখেছি তো, বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখেছি, তাই তো? সবাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এটাই তো। কম্পাইলার কি করে, প্রথমত আমার যেই প্রোগ্রামে লিখেছি না কেন পুরো প্রোগ্রামটাকে সে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, মানে ম্যাসিভ লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। কোন ল্যাঙ্গুয়েজগুলো 0 এবং 1 ভেঙে নেয়, হচ্ছে তারপরে চেক করে ওই প্রোগ্রামের মধ্যে কোনো জায়গায় কোনো ভুল বা ত্রুটি আছে কিনা। যেরকম আমি এখানে ধরো সেমিকোলন দিলাম না, এটা একটা ভুল একটা প্রোগ্রামের কাছে। দেখো আমি এটাকে কি করছি, এক্সিকিউট, সেখানে কম্পাইল করছি। সে প্রথমে কি বলছে, ফাইলটাকে সেভ করতে, কারণ কি ফাইলটাকে সেভ করিনি। সেভ করে নেবো, তাহলে ডেস্কটপ চুজ করলাম, ফাইল নেম দিলাম ডেস্কটপ। আচ্ছা, তার আগে একজন স্টুডেন্ট বলছে কি করে সেভ করলাম দেখে নাও। এক্সিকিউট, সেখানে কম্পাইল করলাম। এখানে তুমি যদি কোনো ফাইল না সেভ করে থাকো, প্রোগ্রাম কিন্তু তোমাকে অটোমেটিকভাবে ফাইলটা সেভ করার জন্য একটা নোটিফিকেশান দিয়ে দেয়, ঠিক আছে? নাহলে তুমি নর্মাল জেনুইন হয়ে যাও, সেভ করতে পারো ফাইল, সেখান থেকে সেভ অথবা সেভ অ্যাজ, ঠিক আছে? যেহেতু আমাদের ফাইলটা বর্তমানে সেভ করা নেই, তাই জন্য দেখো প্রোগ্রাম আমাদের একটা অপশন দিয়েছে, তুমি ফার্স্টে ফাইলটা সেভ করো, তারপরে প্রোগ্রামটা কম্পাইল করবে। ওকে, তো এখানে ডেস্কটপ লোকেশন চুজ করলাম, দিয়ে ফাইল নেমটা দিলাম কি নাম দেবো গো বলো? ধরো দিলাম সি স্পেস দিয়ে দিলাম সি প্রোগ্রাম ডট সি। ডট সিটা কি জিনিস, এক্সটেনশন নেম দিয়েছি এখানে, দিয়ে সেভ করলাম আমি এটা। এবার দেখো একটা লাল লাইনের এরর লাইন শো হচ্ছে আমাদের সামনে, আর নিচে এসে দেখো এররও দেখাচ্ছে। কি দেখাচ্ছে দেখো, এরর থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে, তারপর কি দেখাচ্ছে, এক্সপেক্টেড সেমিকোলন বিফোর সেকেন্ড ব্র্যাকেট টোকেন। এখানে সেকেন্ড ব্র্যাকেটকে টোকেনও বলা হয়। ওকে, আচ্ছা, প্রোগ্রামটা দেখাচ্ছে লাল লাইন দিয়ে দিয়েছে এখানে। তার মানে কি আমি যে প্রোগ্রামটা লিখেছি সেটা সেমিকোলন মানে সেকেন্ড ব্র্যাকেটের আগে অথবা পরে কোনো একটা জায়গায় সেমিকোলন নেই। দেখো দিয়ে দিলাম সেমিকোলন, দিয়ে কম্পাইল করছি। আবার দেখো এক্সিকিউট, সেখানে কম্পাইল। এবার দেখো এরর 0 ওয়ার্নিং 0, কম্পাইল সাকসেসফুল দেখাচ্ছে। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, তো এখানে আরেকটা যে জিনিস থাকে, হ্যাঁ ভুলে গেলাম, এখানে যে সেমিকোলন, এর নাম কি? সেমিকোলনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম সেটা হচ্ছে যে স্টেটমেন্ট টার্মিনেটর। লিখে রাখো সবাই, স্টেটমেন্ট টার্মিনেটর। স্টেটমেন্ট টার্মিনেটর। और वैसे হ্যাঁ স্যার। এই পর্যন্ত সবার বোঝা গেছে? এই পর্যন্ত সবার বোঝা গেছে? হ্যাঁ স্যার। কারো যদি কোনো জায়গায় এই পর্যন্ত প্রবলেম থেকে থাকে তো জিজ্ঞেস করে নাও, তাহলে কারো তাহলে কোনো প্রবলেম নেই, তাই তো? কি গো সবাই? ওকে, তো প্রোগ্রাম শুরু করার আগে তোমাদের একটা কথা বলেছিলাম, হয়তো মনে আছে, যে সি প্রোগ্রাম হচ্ছে একটা কেস সেন্সিটিভ হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কিন্তু দেখো আমি এখানে প্রিন্টএফ ফাংশনের মধ্যে এইচ এবং ডাব্লিউ ক্যাপিটালে লিখেছি, তাহলে আমাদের এখানে কেন এরর লাইন শো করালো না? কোশ্চেন থেকে যে তাহলে এখানে, তাই তো? সবাই হ্যাঁ স্যার। বলো এখানে তাহলে কেন এরর শো করালো না? কারণ প্রিন্টএফটা স্যার, হ্যাঁ বলো। কারণ প্রিন্টএফটা স্যার আউটপুট খুঁজে পেজে দেখাবে বলে। আচ্ছা, এখানে
এরর লাইন না শো করানোর যে মূল কারণ সেটা হচ্ছে যে প্রিন্টেবল কাজ ডিসপ্লে করানো অথবা আউটপুট দেওয়া, আর কোনো কি এর কাজ আছে? কোনো লজিককে এর মধ্যে ক্রিয়েট করা আছে? নেই। তাহলে আমি এর মধ্যে যাই কিছু লিখি না কেন সেটা আমার শো করাবে, সে ভুলভাল যা ইচ্ছা লিখতে পারে। বোঝা গেছে? পরে ক্লিয়ার? হ্যাঁ স্যার। দিয়ে এর নিচে কি করব? RETURN স্পেস 0 রিটার্ন 0। এই কথাটা কিন্তু তোমরা সবাই ইউজ করবে। রিটার্ন 0 কাজ হচ্ছে কি, আমাদের যে পুরো প্রোগ্রামটা কম্পাইল করতে কত সময় লাগবে সেটা চেক করা, আর প্রোগ্রাম থেকে যে ডেটা পাবো সেটা আমাদের মেন ফাংশনে রিটার্ন করা। ওকে, বুঝতে পেরেছো স্যার সবাই? বলুন। রিটার্ন 0 কাজ হচ্ছে মূলত আমরা যে প্রোগ্রামটা লিখেছি সেটাকে কম্পাইল করার যে টাইমিংটা সেটাকে কন্ট্রোল করা। যেরকম এখন দেখো রিটার্ন 0 করা আছে তো, আচ্ছা আমি একে দেখো কম্পাইল